ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। এছাড়া আমরা আজকে যেটা সিডিপি ক্লাস শুরু করব, দেখো আমরা ক্লাস শুরু করতে চলেছি 1 নম্বর ক্লাস। এই 1 নম্বর ক্লাসে আমরা সিডিপি সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো অর্থাৎ আমরা যে কোশ্চেনগুলো সেগুলো আমরা আলোচনা করব। দেখো একটা ব্যাপার তোমাদেরকে আমি বলি, যেটা হচ্ছে 2024-এর টেট কিন্তু অনুষ্ঠিত হতে পারে আশা করা যায়। সেক্ষেত্রে আমরা 23-এর টেট বা তার আগে আমরা দেখেছি যে 22-এর টেট, এই 23 বা 22-এর টেটে গুলো কোশ্চেন আমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো কমন এসেছে। তাই আশা করি 2024-এর টেটের প্রশ্নগুলো কোনো অন্যথায় অন্য কোনো রকম হবে না, যেটা আমরা কমন পেয়েছিলাম। আশা করি সে এখান থেকে এই ক্লাসগুলো করে অনেকে কিন্তু কমন পেতে পারে। চলো আমরা শুরু করি সিডিপি ক্লাস 1 নম্বর। আমরা মাল্টিপল কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। এছাড়া আমাদের মাঝে মাঝে যে ধারণাগুলো আমাদের দেখা গেল যে একটু আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা পুরোপুরি কিন্তু জেনে নেব। তারপরে আমরা আর আস্তে আস্তে 25খানা কোশ্চেন রয়েছে, আমরা 25খানা কোশ্চেনে একটা মক টেস্ট আমরা নিজেরা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। দেখো পড়ার কোনো বিকল্প নেই, কারণ আজ না হোক কাল কিন্তু পরীক্ষা তোমাদের হচ্ছেই বা হবে। সেক্ষেত্রে এই টেট পড়াটা কিন্তু তোমার বিফলে যাবে না, এটা আমি বলে রাখলাম। তাহলে চলো আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে যে পরীক্ষা প্রস্তুতি সেগুলো কিন্তু 2024-এ শুরু হয়েছে। এছাড়া আমাদের টেটের ব্যাচও আসবে, সেজন্য তোমাদের বলছি যেটা যে টিডব্লিউএস একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। কখন কোথায় কিভাবে ক্লাস হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে। যাদের অন্যান্য চাকরি পরীক্ষার লক্ষ্য রয়েছে, ডব্লিউবিপি, ডব্লিউবিপিএসসি, এসএসসি এক্সামও কিন্তু আমাদের অ্যাপে ব্যাচ শুরু হয়েছে। তোমরা তাড়াতাড়ি করে এটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে তোমরা ক্লাস কিন্তু শুরু করতে পারো। দেখো প্রথম প্রশ্ন একদম ঠান্ডা মাথায় প্রথম প্রশ্ন একদম দেখবে যে সাধারণত ছেলে মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে যে পর্যায়ে, তা হলো সাধারণত ছেলে মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে, অর্থাৎ মূর্ত সামর্থ্য অর্থাৎ সামনে যে অবজেক্টটি দেখছে সেটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তার মধ্যে একটা কংক্রিট লেভেলে আসে, সেটা কোন পর্যায়ে আসে? সাধারণত ছেলে মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে কোন পর্যায়ে? সবাই উত্তর করবে, সবাই উত্তর করার চেষ্টা করবে, ভুল হোক না সমস্যা কি, ভুল থেকেই তো আমরা এটা নেব, শিক্ষাটা নেব। আমাদের ভুল হতে হতে একসময় কিন্তু দেখবে তোমাদের কিন্তু অনেকটাই লেভেলটা হাই হয়ে যাচ্ছে, তাই না? আমরা অনেকে বলে যে আমরা সারা বছরই পড়ে গেলাম একটা ডেসক্রিপটিভ লেভেলে, কিন্তু আমরা মক টেস্ট দিলাম না, বা আমরা এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হলাম না যেখানে অ্যান্সার নেই লেখাটা। এই ধরনের সম্মুখীন যদি আমরা না হই, পরীক্ষা প্রস্তুতির সামনাসামনি যদি না হয়, তাহলে পরীক্ষার সময় গিয়ে কিন্তু আমাদের মাথায় একটা চাপ তৈরি হবে। সেক্ষেত্রে আমি বলছি আমার প্রতিটা প্রশ্ন দেখার সাথে সাথে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। যদি না পারো আমি যেটা বলে দিচ্ছি সেটা ভালোভাবে বুঝে নিয়ে শিক্ষা নাও, দেখবে পরবর্তীতে তোমার এই ধরনের অ্যান্সার করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো সাধারণত ছেলে মেয়েদের মধ্যে সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে কোন পর্যায়ে? উত্তর কি হবে? দেখো উত্তর হবে বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকালে সাধারণত ছেলে মেয়েদের মধ্যে মূর্ত সামর্থ্যের বিকাশ সর্বাধিক পরিমাণে ঘটে থাকে। এটা কিন্তু মনে রাখবে, বাল্যকালে নয়, বয়স্ককালে নয়, শৈশবকালে নয়, সর্বাধিক মূর্ত সামর্থ্যের বিকাশ ঘটে বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকালের যে সময়সীমা সে সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো, কিন্তু এখন যেটা জেনে রাখো যে মূর্ত সামর্থ্যের বিকাশ কিন্তু বয়ঃসন্ধিকালে ঘটে। তারপরে দেখো বয়ঃসন্ধিকাল আমরা জানি বৃদ্ধি বিকাশের একটা পর্যায় হচ্ছে বয়ঃসন্ধিকাল, ঠিক? বৃদ্ধি বলতে শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদিকে বোঝায়। আর্নেস্ট জোন্স কি বলেছেন যে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। দেহের উচ্চতা ও ওজন যেভাবে বেড়ে যাচ্ছে তাকে আমরা বৃদ্ধি বলি। বৃদ্ধি বলতে শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদিকে বোঝায়। আমরা যেভাবে যে কোনো সজীব বস্তুকে আমরা যেভাবে পরিমাপ করি যে কতটা লম্বা হলো, সেটাই হচ্ছে বৃদ্ধির একটা বৃদ্ধি বলা যায়। তারপর দেখো বিকাশটা কিন্তু আলাদা, বিকাশ বলতে দৈহিক বৈশিষ্ট্যের পাশাপাশি অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন যা চলে সম্পূর্ণ জীবনব্যাপী, যা পরিণমন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে আমাদের বিকাশ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ সারা জীবনব্যাপী, সম্পূর্ণ জীবনব্যাপী ঘটে,
যা পরিণমন ও অভিজ্ঞতার সঙ্গে কিন্তু যুক্ত। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, শিশুর শিক্ষায় অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা যে পর্যায়ে লক্ষ্য করা যায়। অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা মানে কি? শিশুর শিক্ষায় অনিয়ন্ত্রিত ভাবে তাকে শিক্ষা দেওয়া হয়, অনিয়ন্ত্রিত ভাবে তাকে শিক্ষা দেওয়া হয়, তাকে একটা নির্দিষ্ট বাধা ধরার কোনো নিয়ম নেই যে এই এখনই তুমি পড়তে বসবে, এখনই তুমি পড়া শেষ করে খেলতে যাবে, এই ধরনের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই যে আজকে তোমাদের মানে এরকম একটা কোন পর্যায়ে ঘটনাটা ঘটে যে শিশুর শিক্ষায় অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা যে পর্যায়ে লক্ষ্য করা যায়। শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধি নাকি বার্ধক্য দশা, কোন পর্যায়ে লক্ষ্য করা যায়? অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা অর্থাৎ শৈশবকালে কিন্তু লক্ষ্য করা যায়। এই জিনিসটা মনে রাখবে, শৈশবকালে লক্ষ্য করা যায় অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা, অর্থাৎ শিশুর শিক্ষায় মায়ের কোলে কিন্তু সেখানে অনিয়ন্ত্রিত শিক্ষার একটা বড় ভূমিকা রাখে। অর্থাৎ মায়ের কাছ থেকে যখন তখন সে কিন্তু শিক্ষা লাভ করছে, পরিবারের বয়স্কদের কাছ থেকে শিক্ষা লাভ করছে, এটা কিন্তু অনিয়ন্ত্রিত একটা পরিচালন ব্যবস্থা। বয়স্করা কখনোই তাকে ধরে বেঁধে শেখাতে যাচ্ছে না যে এই টাইমটায় তুমি এইটা শিখবে, ওই টাইমটায় তুমি ওইটা শিখবে, এরকম কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই। যখন যেটা সামনে আসছে, প্রবলেম যেটা সামনে আসছে, সেটা থেকেই শিশুকে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এটা অনিয়ন্ত্রিত পরিচালন ব্যবস্থা, সেটা লক্ষ্য করা যায় একদম শৈশবে। 3 নম্বরটা দেখো, বিকাশগত অবস্থায় যে দশায় শিশুর অপরিমিত শারীরিক বিকাশ ঘটে তা হলো শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল নাকি প্রাপ্তবয়স্ককাল। বিকাশগত অবস্থায় যে দশায় শিশুর অপরিমিত শারীরিক বিকাশ ঘটে, ভালো করে লক্ষ্য করো, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। অপরিমিত শারীরিক বিকাশ ঘটে কোন পর্যায়ে? বিকাশগত অবস্থায় যে দশায় শিশুর অপরিমিত শারীরিক বিকাশ ঘটে, উত্তর কি হবে? দেখো, উত্তর হবে শৈশবকালে। শৈশবকালে বিকাশগত অবস্থায় শিশুর অপরিমিত কিন্তু শারীরিক বিকাশ ঘটে। 4 নম্বর দেখো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, এটা জিন পিয়াজেট, একজন বৈজ্ঞানিকের নাম, মনোবৈজ্ঞানিক শিক্ষাবিদ গবেষকের নাম। জিন পিয়াজেটের মতে ভারসাম্যহীনতা কখন সৃষ্টি হয়? ভারসাম্যহীনতা কখন সৃষ্টি হয়, কখন মানুষের মধ্যে ভারসাম্যহীনতা একটা তৈরি হয়? স্কিমা দিয়ে যখন উদ্দীপককে বুঝতে পারে না, স্কিমার সাহায্যে যখন অভিযোজন করতে পারে না, যখন স্কিমার পরিবর্তন ও পরিবর্ধনের দরকার হয়, উপরের সবকটি। জিন পিয়াজেটের মতে ভারসাম্যহীনতা, নতুন কোশ্চেন লাগছে অনেকের কাছে, কিন্তু আমি বলবো যে আমার ক্লাসগুলো পরপর পড়তে থাকো। হয়তো একটা দুটো কোশ্চেনের ক্ষেত্রে আমরা পরিপূর্ণ ধারণা দিতে পারছি না, কিন্তু পরবর্তীকালে দেখবে ওইগুলোই কিন্তু আবার আমরা ধারণা দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের একাগ্রতা, মনোযোগ। তোমরা যদি এই মনোযোগ দিয়ে কোশ্চেনটার ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা তুমি ধৈর্য সহকারে শোনো, বা তুমি যেটা মানে আমি যেটা বলছি সেটা যদি তুমি বুঝে নাও, তাহলে দেখবে কিন্তু তোমার অধিকাংশ মানে কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার করা কিন্তু তোমাদের সুবিধাজনক হবে, তোমাদের কষ্ট কম হবে। কিন্তু দেখো, জিন পিয়াজেট এর মতে ভারসাম্যহীনতা কখন সৃষ্টি হয়? ভারসাম্যহীনতা মানে মনের মধ্যে একটা ভারসাম্যহীনতা, ব্রেনের মধ্যে একটা ভারসাম্যহীনতা কখন তৈরি হয়? উত্তর কি হবে? স্কিমা দিয়ে যখন উদ্দীপককে বুঝতে পারে না। স্কিমাটা কি? স্কিমা হচ্ছে যে আমাদের মনের মধ্যে কোনো বস্তু সম্পর্কে আগে থেকেই ধারণার একটা সংগঠন, সেটাকে আমরা স্কিমা। নতুন কোনো বস্তুকে যদি আমরা দেখি, নতুন কোনো বস্তুকে যখন দেখার সাথে সাথে সেটা আমরা স্কিমার সাথে মিলিয়ে দেখি, অর্থাৎ স্কিমায় আমাদের ওই ধারণাটা রয়েছে কিনা ওই বস্তু সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা মিলিয়ে দেখি। যদি না থাকে তখন কিন্তু এই ভারসাম্যহীনতা তৈরি হয়। এতটুকু এখন বুঝো। পরবর্তীকালে আমি আবার পরিষ্কার করে দেব এটা, যে স্কিমা, ভারসাম্যহীনতা, আত্মীকরণ, অভিযোজন, অনেকগুলো ধারণা রয়েছে। ক্লাসটা মন দিয়ে করো, দেখো বুঝতে পারবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরটা দেখো, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? এটা 23-এর টেটে এসছে। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত?
23-এর টেটে আমি যখন পরীক্ষা দিতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে আমি বারবার করে বলে দিয়েছিলাম যে মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে বা সিডিপির ক্ষেত্রে কিভাবে অ্যান্সারটা করতে হবে। সিডিপির ক্ষেত্রে কোন কোন টার্ম থাকলে তুমি ওই অপশনটা পুরোপুরি বাদ দেবে, আর কোশ্চেনের ঠিক কোন জায়গাতে তোমাদের ধ্যান দেওয়া দরকার, কোন জায়গাটা তোমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার, সেগুলো আমি বলেছিলাম। সেক্ষেত্রে অনেক সুবিধা কিন্তু হয়েছিল। আশা করি 24-এ যদি টেট হয় তাহলে এই ধরনের ক্লাসগুলো বা আমি যে সাজেশনগুলো দিচ্ছি, এছাড়া 24-এ টেটের একটা ব্যাপার রয়েছে, সেটা আমি পরে বলবো, এখন আমি বলতে চাচ্ছি না। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা, এটা অনুপযুক্ত। কারণ নির্মিতিবাদীরা চায় তাদের মানে তাদের কাছে শিশুরা একটা আবিষ্কারক, অর্থাৎ শিশুরা নিজে নিজের জ্ঞান নির্মাণ করে থাকে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার, দলগত শিক্ষণের সহযোগিতা, কোনো নৈব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা, এগুলো সবই নির্মিতিবাদের দৃষ্টিকোণ। কিন্তু মুখস্থ করার যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই না। আর সিডিপির ক্ষেত্রে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডার ক্ষেত্রে এই মুখস্থ ব্যাপারটা কিন্তু থাকে না। তারপরে কোশ্চেন দেখো, মানসিক চাপের সঙ্গে অভিযোজন কোন ধরনের চাহিদার অন্তর্ভুক্ত? সামাজিক চাহিদা, ব্যক্তি চাহিদা, বাহ্যিক পরিবেশগত চাহিদা, কোনটিই নয়। মানসিক চাপের সঙ্গে অভিযোজন কোন ধরনের চাহিদার অন্তর্ভুক্ত? মানসিক চাপের সঙ্গে অভিযোজন কোন ধরনের চাহিদার অন্তর্ভুক্ত? সবাই করবে, উত্তর করবে। মানসিক চাপের সঙ্গে অভিযোজন কোন ধরনের? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে কোনটি নয়। কারণ কি? সামাজিক চাহিদা, ব্যক্তি চাহিদা, বাহ্যিক পরিবেশগত চাহিদা, কোনটা এককভাবে আমি জোর দিতে পারি না যে এইটার সঙ্গেই, এই চাহিদার সঙ্গেই মানসিক চাপের সঙ্গে অভিযোজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই এককভাবে কোনোটাই উত্তরে আমি কিন্তু করতে পারবো না। যদি এখানে থাকতো যে উপরের সবকটি, সেক্ষেত্রে একটা চিন্তা ভাবনা জায়গা থাকতো, কিন্তু এককভাবে বলা যাবে না। 7 নম্বর কোশ্চেন দেখো, অভিযোজন হলো মানিয়ে চলা একটি প্রক্রিয়া নাকি মিথস্ক্রিয়া নাকি উপরের সবগুলি? উত্তর করবে অভিযোজন মানিয়ে চলা একটি প্রক্রিয়া, মিথস্ক্রিয়া না উপরের সবগুলি? দেখো, অভিযোজনটা কি? অভিযোজন হচ্ছে যে কোনো পরিস্থিতির সঙ্গে, যেটা আমার জানা ছিল না যেরকম পরিস্থিতি, বা দেখা গেল যে সমাজের বিভিন্ন নতুন পরিস্থিতি বা একটা সম্পূর্ণভাবে নতুন জায়গা, সেই জায়গাটাকে অভিযোজন করে নেওয়া, অর্থাৎ এক কথায় বলা যায় খাপ খাইয়ে নেওয়া, সেটাই হচ্ছে অভিযোজন। এই অভিযোজনটা হচ্ছে মানিয়ে চলা একটি প্রক্রিয়া, মিথস্ক্রিয়া উপরের সবগুলি। দেখো, অভিযোজনের অনেক সংজ্ঞা রয়েছে, কিন্তু সেখানে ধারে পাশে না গিয়ে আমি যদি তোমাদের বোঝার মতো করে একটুখানি বলে দিই যে অভিযোজন মানে হচ্ছে মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে চলা। এটাকে বললে তোমাদের ব্রেনে কিন্তু এটা থাকবে, তোমাদের মাথায় কিন্তু এটা থাকবে যে পরীক্ষার সময় ওই সংজ্ঞাগুলো থেকে এগুলো কিন্তু আগে মনে পড়বে, তোমাদের উত্তর করতে সুবিধা হবে। সেই জন্য এটা বলছি যে অভিযোজন হলো উপরের সবগুলি। উত্তর কি হবে? মানিয়ে চলা একটি প্রক্রিয়া, একটা প্রসেস। মিথস্ক্রিয়া মানে হচ্ছে সমাজের মানুষের সাথে ইন্টারাকশন করা, সমাজের পরিবেশের সাথে, এটাকে আমরা অভিযোজন প্রক্রিয়ার মধ্যে ফেলতে পারি, অর্থাৎ মানিয়ে চলা, প্রক্রিয়া, মিথস্ক্রিয়া সবগুলি। 8 নম্বর দেখো, সুসংগত ব্যক্তিত্ব বিকাশী অভিযোজনের লক্ষ্য, কারণ এর ফলে সুসংহত ব্যক্তিত্ব বিকাশ অভিযোজনের লক্ষ্য, কারণ এর ফলে কি ঘটনা ঘটে? ব্যক্তির চাহিদা এবং ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকে। ব্যক্তির চাহিদা যেমন আশা আকাঙ্ক্ষা পূরণ, আত্মবিশ্বাস, আত্মোন্নতি ইত্যাদি ইত্যাদি পূরণ হয়। সামাজিক চাহিদা যেমন সামাজিক প্রত্যাশা পূরণ হয়, সকলের সঙ্গে মিলে বসবাস করা ইত্যাদি কার্যকারী হয়।
উপরের সবগুলি কোনটি হবে? সুসংহত ব্যক্তিত্ব বিকাশ অভিযোজনের লক্ষ্য, কারণ এর ফলে কি ঘটনা ঘটে? সুসংহত ব্যক্তিত্ব বিকাশ অভিযোজনের লক্ষ্য, অবশ্যই অভিযোজন মানে হচ্ছে যে ব্যক্তিকে তার পরিবেশের সাথে সুসংহত ব্যক্তিত্ব বিকাশটা ঘটাবে, অর্থাৎ অভিযোজনের লক্ষ্য হচ্ছে সুসংহত ব্যক্তিত্ব বিকাশ। এর ফলে কি কি ঘটনা ঘটে দেখো। ব্যক্তির চাহিদা ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকে, ঠিক। ব্যক্তির চাহিদা এবং ক্ষমতার মধ্যে তার যা চাহিদা রয়েছে আর তার যা সামর্থ্য রয়েছে এর মধ্যে ভারসাম্য, অর্থাৎ একটা মানে কি বলা যায় যে ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ দেখা গেল যে এদিক ওদিক হচ্ছে না, একটা ভারসাম্য সামঞ্জস্যপূর্ণ রয়েছে। ব্যক্তিগত চাহিদা যেমন আশা আকাঙ্ক্ষা পূরণ, আত্মবিশ্বাস, আত্মোন্নতি ইত্যাদি পূরণ হয় অভিযোজনের ফলে, সুসংহত ব্যক্তিত্ব বিকাশের ফলে। সকলের সঙ্গে মিলে, যেমন সামাজিক চাহিদা, যেমন সামাজিক প্রত্যাশা পূরণ, সকলের সঙ্গে মিলে বসবাস করা ইত্যাদি কার্যকারী হয়, এগুলোও হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে উপরের সবগুলি। উত্তর উপরের সবগুলি, অর্থাৎ সুসংহত ব্যক্তিত্ব বিকাশ অভিযোজনের লক্ষ্য, কারণ এর ফলে এই জিনিসগুলো ঘটে। সুসংহত ব্যক্তিত্ব বিকাশ আমি বললাম মানে কি, যে সুসংহত ব্যক্তিত্ব বিকাশ মানে হচ্ছে যে একটা লোককে, একটা ব্যক্তিত্বকে, একটা শিশুকে তার পরিবেশের সাথে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ তার ক্ষমতা সামর্থ্যের বিকাশ ঘটানো, অর্থাৎ তার পরিবেশের সাথে আত্মবিশ্বাসের সাথে সে যাতে সমাজের সকলের সাথে ভালোভাবে মিশতে পারে, সে কারণেই তার সুসংহত ব্যক্তিত্ব বিকাশ কিন্তু অভিযোজনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। 9 নম্বরটা দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া, শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, শিখন হলো নতুন আচরণ আয়ত্তকরণের প্রক্রিয়া, শিখনের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা। নিচের কোনটি সঠিক নয়? ভালো করে লক্ষ্য করো, নিচের কোনটি সঠিক নয়? শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া, শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, নাকি শিখন নতুন আচরণ আয়ত্তকরণের প্রক্রিয়া, শিখনের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা। কোনটি হবে? উত্তর করবে সবাই, সবাই উত্তর করবে, করার চেষ্টা করবে। শিখন হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, শিখন হচ্ছে যে কোনো একটা ব্যাপার, যে নতুন কোনো একটা জিনিস আমরা শিখলাম, সেটা শেখার ফলে আমাদের আচরণের যে একটা পরিবর্তন হলো, সেটাকে আমরা শিখন বলি। অনেকে আবার বলে থাকবে, কোশ্চেন করে থাকবে যে শিখন যদি হয় যে আচরণের পরিবর্তন কোনো কিছু শেখার ফলে, তাহলে আমরা যদি দেখা গেল যে ওষুধপত্র, আমরা যখন অসুস্থ হই ওষুধপত্র গ্রহণ করার ফলে দেখা গেল যে আমাদের বিভিন্ন সাইড এফেক্ট হয়, তার ফলে কিন্তু আচরণের পরিবর্তন হতেই পারে। তাহলে এটা কি আমরা কি শিখন বলবো? না, সেগুলো শিখন নয়। শিখন হচ্ছে একটা স্থায়ী ধারণা, স্থায়ী ধারণা, এবং সেটা হচ্ছে যে আমরা নতুন কোনো বিষয় পজিটিভ ভাবে আমরা কোনো কিছু শিখছি, শেখার ফলে আমাদের আচরণের মধ্যে সেটা অভিযোজন, অর্থাৎ মানে অ্যাডাপ্ট করে নিচ্ছি, তার ফলে কিন্তু আমাদের আচরণের পরিবর্তন হচ্ছে। তাহলে শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু হতে পারে না স্বনির্ভর, একা একা ঘটে না শিখন। শিখন একা একাই যে আপনা আপনি সহজাতভাবে শিশুর মধ্যে আসবে তা কিন্তু হতেই পারে না। শিখন মানসিক পরিবর্তন ঘটে, শিখন হলো নতুন আচরণ আয়ত্তকরণের প্রক্রিয়া, শিখনের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা। এগুলো কিন্তু মনে রাখবে, অর্থাৎ নিচের কোনটি সঠিক নয়, এইটা তো সঠিক নয়, এবং কোনটা কোনটা সঠিক সেগুলোও কিন্তু মনে রাখা উচিত। আমরা কিন্তু কোশ্চেন অনেকগুলো এড়িয়ে যাই, যে আমাদের যেটা সঠিক নয় সেটা তো বললাম যেটা সঠিক নয়, কিন্তু বাদ বাকিগুলো তো সঠিক, এগুলো তো শিখনের একটা বৈশিষ্ট্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখা উচিত। 10 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? শিখন অনুশীলন নির্ভর, শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন, শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ, আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। নিচের কোনটি সঠিক নয়? উত্তর করবে সবাই যে নিচের কোনটি সঠিক নয়? শিখন অনুশীলন নির্ভর, শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন, শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ, আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। কোনটি হবে?
উত্তর হবে, দেখো উত্তর হবে শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ, এটা সঠিক নয়। শিখন অনুশীলন নির্ভর, সঠিক। শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন, এটাও সঠিক। শিখন একটা আচরণে পরিবর্তনের প্রক্রিয়া, এটাও সঠিক। কিন্তু শুধুমাত্র উচ্চতর প্রাণী অর্থাৎ মানুষের মধ্যে যে শিখন রয়েছে তা নয়, নিম্নতর শ্রেণীর প্রাণীর মধ্যেও শিখন হয়, এই জিনিসটা মাথায় রাখবে। তাই শিখন অনুশীলন নির্ভর, সঠিক। শিখনের জন্য সক্রিয়তার প্রয়োজন, আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, সবই সঠিক। কিন্তু সঠিক নয় কোনটি, উচ্চতর প্রাণীর মধ্যে সীমাবদ্ধ, এটা নয়। নিম্নতর শ্রেণীর প্রাণীরাও কিন্তু শেখে। শিখনের তত্ত্ব হলো শিখনকে ব্যাখ্যা করা, শিখনের শর্তগুলি নির্দিষ্ট করা, শিখনের সীমাবদ্ধগুলি নির্দিষ্ট করা, উপরের সবগুলি। কোনটি শিখনের তত্ত্ব? কোনটি শিখনের তত্ত্ব? উত্তর করবে সবাই, উত্তর করবে সবাই, কোনটি শিখনের তত্ত্ব? দেখো উত্তর কি হবে, দেখো শিখনের তত্ত্ব শিখনের শর্তগুলি নির্দিষ্ট করা, এর মধ্যে সীমাবদ্ধ নয়। শিখনের তত্ত্ব শুধুমাত্র শিখনের সীমাবদ্ধগুলি নির্দিষ্ট করা, এটা সঠিক নয়। তাহলে উপরের সবগুলো তো হতেই পারে না, কারণ এগুলো সীমাবদ্ধ নির্দিষ্ট করা শিখনের তত্ত্ব নয়। শিখনের তত্ত্ব হচ্ছে শিখনকে সঠিকভাবে ব্যাখ্যা করা, শিখনকে সঠিকভাবে ব্যাখ্যা করা, যে কিভাবে শিখন হয়, কিভাবে হতে পারে, এটা একটা ধারণা নেওয়া প্রয়োজন। বারো নম্বর দেখো, শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? চেষ্টা ও ভ্রান্ত পদ্ধতি, সক্রিয় অনুবর্তন পদ্ধতি, অন্তর্দৃষ্টি পদ্ধতি, প্রাচীন অনুবর্তন পদ্ধতি। অনেকের যারা নতুন টেট দেবে 24-এ, তাদের ক্ষেত্রে আমি বলি যে আমাদের এই ক্লাসগুলো পরিপূর্ণভাবে তোমরা কমপ্লিট করো, তোমরা পরিপূর্ণভাবে এই ক্লাসগুলো দেখতে থাকো। তোমাদের যে কাছে যে নতুন নতুন টার্ম, কারণ অনেকের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেখান থেকে তারা আসে এই ধরনের, মানে 24-এর টেটের পরীক্ষায় নতুন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে টার্মের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে। অনেকে বলতে পারে চেষ্টা ভ্রান্ত পদ্ধতি কি, যারা 2-3 বার টেট দিয়েছে তারা অবশ্যই জানো, কিন্তু আমি যদি নতুনদের কথা বলছি, তাদের যদি টার্মে কিছু সমস্যা হয়, যে চেষ্টা ভ্রান্ত পদ্ধতি, সক্রিয় বর্তন, অন্তর্দৃষ্টি, এগুলো তো নাম শুনেনি। আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই কোশ্চেনগুলো ধরে ধরে আলোচনা করছি, এবং কোনো কোনো কোশ্চেনের ক্ষেত্রে আমি দেখবে একটা ব্যাখ্যা আমি পিছনের স্লাইডে রেখে দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবং এই ক্লাসগুলো যত আমরা করব ততই কিন্তু আমাদের এই একটা একটা ধারণাগুলো কিন্তু থাকবে। শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা বেশি প্রয়োজন হয়? সবাই উত্তর করবে। বুদ্ধি সর্বাপেক্ষা বেশি প্রয়োজন হয় অন্তর্দৃষ্টি পদ্ধতিতে। অন্তর্দৃষ্টি পদ্ধতিতে বুদ্ধি কিন্তু সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়। অন্তর্দৃষ্টি পদ্ধতি কি হঠাৎ করে কোনো ধারণা, আইডিয়া, হঠাৎ করে কোনো জিনিস মাথার মধ্যে চলে আসা, সেগুলোকে আমরা অন্তর্দৃষ্টি বলি। অন্তর্দৃষ্টি দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে প্রবক্তারা বলেন প্রাণীরা সবসময় প্রচেষ্টা ভুলের মাধ্যমে শেখে না, অর্থাৎ থর্নডাইকের যে প্রচেষ্টা ভুল ছিল তার মাধ্যমে শেখে না। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পর প্রাণীর সমস্যার সমাধান করে, এটা হঠাৎ ঘটে, এজন্য প্রচেষ্টা ভুলের প্রয়োজন হয় না, একেই অন্তর্দৃষ্টি বলা হয়। তাহলে অন্তর্দৃষ্টি কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে প্রবক্তারা কি বলেছিলেন, যে সমস্যামূলক পরিস্থিতি সবসময় যে প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিক্ষার্থী শিখবে, মানে শিখবে তা নয়। প্রচেষ্টা ভুলের প্রয়োজন হঠাৎ করে একটা সমস্যার সমাধান আসে, এটাকে ইনসাইটফুল লার্নিং বলা হয় বা অন্তর্দৃষ্টি বলা হয়। হঠাৎ করে দেখা গেল যে কোনো কোনো অনেকের ক্ষেত্রে হয়, তোমাদের জীবনেও তোমার ঘটেছে, দেখবে দেখা গেল যে তুমি চেষ্টা করে করে কোনো একটা অঙ্কের সমাধান পাচ্ছ না, কিন্তু কোনো একটা কাজ করার সময় অন্য কোনো কাজ দেখা, তুমি অঙ্ক তখন করছোই না, তুমি কিন্তু ওরকম একটা চিন্তা করতে করতে হঠাৎ করে তোমার মাথার মধ্যে একটা ক্লিক করে যায়, অর্থাৎ এইটার উত্তর তো এটা হতে পারে, বা এইভাবে করলে তো সমাধান হতে পারে, এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। কোলম্যান বলেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ কোনো কিছুর অর্থ বা কোনো সমস্যার সমাধান অর্থপূর্ণ হয়, তাই হলো অন্তর্দৃষ্টি। এই মতবাদকে কি সমগ্রতাবাদ তত্ত্ব বলা হয়। এই মতবাদের প্রবক্তা ওয়ার্ডিমার, কফকা, কোহলার, এরা কিন্তু এই মতবাদের প্রবক্তা।
গেস্টাল কথার অর্থ হচ্ছে সমগ্র অবয়ব বা সমগ্র রূপ। দেখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3.0 আমাদের শুরু হয়েছে। তোমরা যারা TWS একাডেমি অ্যাপ এখনো পর্যন্ত ডাউনলোড করোনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। টিট ছাড়াও যাদের অন্যান্য পরীক্ষার টার্গেট রয়েছে WBP, KP, PSC, রেল, SSC সমস্ত পরীক্ষার উপযোগী ব্যাচ আমাদের এখানে চালু হয়েছে এবং 8-6 তারিখ থেকে একটা নতুন ব্যাচও কিন্তু চালু হচ্ছে, ফাউন্ডেশন ব্যাচ। তোমরা যারা জয়েন করোনি তারা অবশ্যই কিন্তু আমাদের এই ব্যাচে কিন্তু জয়েন করে নেবে। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, প্লাস মক টেস্ট কিন্তু তোমরা এই অ্যাপ থেকে পাবে। চলো, শিখনের কোন তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে? শিখনের কোন তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে? সক্রিয়নুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব, সবকটিতেই স্কিমা ধারণা করা হয়েছে। স্কিমা আমি কোশ্চেনের একদম শুরুতেই 2-1 নম্বর কোশ্চেনে হয়তো আমি স্কিমা সম্পর্কে একটুখানি বলেছিলাম যে স্কিমা ধারণা করা হয়েছে কোন অনুবর্তনে, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টিমূলক, জ্ঞানমূলক তত্ত্ব, সবকটিতেই। উত্তর করবে সবাই, ভুল হোক সমস্যা নেই, ভুল হবে পরবর্তীকালে দেখবে যে ওই কোশ্চেন আর তোমাদেরকে কিন্তু ভুল হচ্ছে না, একটা জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তাহলে শিখনের কোন তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে? উত্তর কি হবে? জ্ঞানমূলক তত্ত্বে। জ্ঞানমূলক তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে। দেখো ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে একটুখানি আলোচনা করে নিই। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? তোমরা যারা ডিএলএড করেছো কমপ্লিট তারা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে তোমাদেরকে পড়তে হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া ক্রিয়াশীল তার আদর্শ ভিত্তি হলো অন্তর্ভুক্তিকরণ। এবং ডিএলএড যারা কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্মগুলো বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না, যে টার্মগুলোর কথা আমি আগেও বলেছি। এবং যারা ডিএলএড প্রথম ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু ডিএলএড কমপ্লিট করার পর আমার মনে হয় না এই ধরনের কোনো সমস্যা হবে। যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে অন্তর্ভুক্তিকরণ বলা হয়। প্রতিটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষকগণ কোনো বিশেষ শিক্ষকের সহায়তা ছাড়াই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করতে পারবেন এবং পরিস্থিতি ভেদে মৃদু মাত্রার এমনকি মধ্যম মাত্রার প্রতিবন্ধীদের এই ব্যবস্থাও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কি? প্রতিবন্ধী শিক্ষার্থীদের হতাশা, হীনমন্যতা দূর করা, এই শিশুদের বিভিন্ন সামাজিক গুণাবলী বিকাশ, বিভিন্ন সুযোগ সুবিধা ও সমবন্টন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সামাজিক দূরত্ব কমিয়ে আনা, এগুলোও কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। 14 নম্বর কোশ্চেন দেখো, ডিসক্যালকুলিয়া হলো লিখন অক্ষমতা, পঠন অক্ষমতা, অঙ্ক সমাধানের অক্ষমতা, স্থান প্রত্যক্ষণের অক্ষমতা। কি হবে? উত্তর করবে ডিসক্যালকুলিয়া। নাম অনেকে শুনেছো। উত্তর হবে দেখো অঙ্ক সমাধানের অক্ষমতা। অঙ্ক সমাধানের অক্ষমতা, এটাকে আমরা ডিসক্যালকুলিয়া বলবো। 15 নম্বর দেখো, আইসিটির পুরো কথা কি? আইসিটি এর পুরো কথা কি? আইসিটির পুরো কথা কি? উত্তর করবে সবাই। দেখো উত্তর কি হবে? দেখো উত্তর হবে এ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটাকে আইসিটি বলা হয়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। শিখন একটি প্রক্রিয়া যার ফলে আচরণ ধারার মধ্যে পরিবর্তন ঘটে। এই কথাটি কে বলেছেন? উডওয়ার্ড, ট্রেভার্স, এইচপি স্মিথ, গার্ডনার মার্ফি। কে বলেছেন শিখন একটি প্রক্রিয়া যার ফলে আচরণ ধারার পরিবর্তন ঘটে? কে বলেছেন? উত্তর করবে সবাই। শিখন একটি প্রক্রিয়া যার ফলে আচরণ ধারার পরিবর্তন ঘটে, অর্থাৎ এমন একটা প্রসেস যার ফলে কিন্তু আমাদের আচরণ ধারার একটা স্থায়ী পরিবর্তন দেখা যায়। এর আগেও আমি আলোচনা করেছি। উত্তর কি হবে? ট্রেভার্স। ট্রেভার্স এই কথাটা বলেছেন বা এই সংজ্ঞাটা শিখনের সংজ্ঞাটা দিয়েছেন।
শিখনের সঙ্গে যুক্ত তিনটি স্তরের মধ্যে নিচের কোনটি যুক্ত নয়? শিখনের সঙ্গে যুক্ত তিনটি যে স্তর রয়েছে তার মধ্যে নিচের কোনটি যুক্ত নয়? সংরক্ষণ, পরিণমন, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। শিখনের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে কোনটি যুক্ত নয়? উত্তর কি হবে দেখো, উত্তর হবে পরিণমন। পরিণমন হবে উত্তর, কারণ শিখনের স্তরের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। শিখনের তিনটি স্তর, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, তার মধ্যে পরিণমনটা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, মানে তিনটি স্তর, যে নির্দিষ্ট তিনটি স্তরের কথা বলা হয়েছে। মনোবিদ আর সিসোর এর পরীক্ষা অনুযায়ী 10 বছর বয়সের শিশুদের শব্দ ভান্ডারে থাকে প্রায় কতটি শব্দ? মনোবিদ আর সিসোর পরীক্ষা অনুযায়ী, মনোবিজ্ঞানী সিসো একটা পরীক্ষা করেছিলেন, সেই অনুযায়ী 10 বছর বয়সের শিশু মানে শব্দ ভান্ডারে কতগুলো শব্দ থাকে 10 বছর বয়সের শিশুর শব্দ ভান্ডারে? কি হবে উত্তর? দেখো উত্তর হবে 26,300টি শব্দ থাকে। 26,300টি শব্দ থাকে। মনোবিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে, মানে সিসো পরীক্ষা নিরীক্ষা করে এটা বলেছেন। এছাড়া 5 বছর, 1 বছর, 1.5 বছরে কোন কোন ভাবে পরীক্ষা, মানে কি অনুপাতে, মানে কি পরিমাণে শব্দ ভান্ডারে থাকে, সেগুলো আমরা পরে আলোচনা করব। 19 নম্বর দেখো, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে বয়সসীমা কত? নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, অনেকে বলবে যে এটা কোন ধরনের সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য, বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা কোন কার তত্ত্ব, এটা অনেকে জানে। যারা জানো তারা অবশ্যই উত্তর করবে, এবং যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলছি, পরের স্লাইডে আমাদের রয়েছে উত্তর। দেখো, নিয়মতান্ত্রিক সক্রিয় স্তরে বয়সসীমা হচ্ছে 11 বছরের ঊর্ধ্বে। নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে বয়সসীমা 11 বছরের ঊর্ধ্বে। জিন পিয়াজেটের তত্ত্বে জীবন বিকাশের যে স্কিমার পরিবর্তন হয়, জীবন বিকাশের যে স্তরে, যে বিভিন্ন স্তরে স্কিমার পরিবর্তন হয়, সেক্ষেত্রে 4টি স্তরে তিনি ভাগ করেছিলেন। প্রথমে হচ্ছে সংবেদন সঞ্চারমূলক স্তর 0 থেকে 2 বছর, প্রাক ধারণামূলক স্তর 2 থেকে 7 বছর, এবং মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর, এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর 11 বছরের পরে। তাহলে জীবন বিকাশের স্তরের যে স্কিমার পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের মানসিক সংগঠনের ভিতরে স্থায়ী যে ধারণার একটা পরিবর্তন হয়, সেটা বিভিন্ন 4টে স্তর জিন পিয়াজেট বলেছিলেন। তার মধ্যে একদম শেষেরটা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, যেটা 11 বছরের পর হয়। তারপরে দেখো, নিচের কোনটি মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য? শিশুকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা, শিশুর কৃতিত্ব পরিমাপ করা, শিশুর ভুলগুলিকে খুঁজে বের করা, উপরে কোনোটিই নয়। কোনটি মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য? নিচের কোনটি মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য? শিশুকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা, শিশুর কৃতিত্ব পরিমাপ করা, ভুলগুলি খুঁজে বের করা, উপরে কোনোটিই নয়। উত্তর কি হবে দেখো, উত্তর হবে শিশুর কৃতিত্ব। শিশুর কৃতিত্ব পরিমাপ করা, এটা মূল্যায়নের মুখ্য উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা নয়, শিশুর ভুলগুলি খুঁজে বের করা এটাও নয়, উপরে কোনোটিও হবে না, কিন্তু কৃতিত্ব পরিমাপ করা, অর্থাৎ সে কতটুকু শিখতে পেরেছে। 21 নম্বর দেখো, বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে নিচের শিক্ষাগত কোন কর্মসূচির সঙ্গে? বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে নিচের কোন শিক্ষাগত কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত রয়েছে? উত্তর করো। বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে নিচের কোন শিক্ষাগত কর্মসূচির সঙ্গে? উত্তর কি হবে দেখো, অক্ষম ও উন্নত বুদ্ধিসম্পন্ন দু ধরনের
শিক্ষা কর্মসূচির সঙ্গে বিশেষ শিক্ষা সম্পৃক্ত রয়েছে? অক্ষম ও উন্নত বুদ্ধিসম্পন্ন দু ধরনের শিক্ষা, মানে দু ধরনের সঙ্গে বিশেষ শিক্ষাগত শিক্ষা কর্মসূচি সম্পৃক্ত রয়েছে। 22 নম্বর দেখো, পরিমাপ হলো একটি ফলাফল, একটি বিচারকরণ, একটি মূল্যায়ন, উপরে কোনোটিই নয়। 22 নম্বর উত্তর করো, পরিমাপ। উত্তর কি হবে? দেখো উত্তর হবে কোনোটিই নয়। একটা ফলাফলও আমরা বলতে পারবো না পরিমাপ। যখন মূল্যায়নের চ্যাপ্টার আমি পড়াবো বা মূল্যায়ন থেকে কোশ্চেন থাকবে তখন কিন্তু আমরা এটা পরিষ্কার হয়ে যাবে। একটা বিচারকরণও নয়, একটি মূল্যায়নও নয়। 23 নম্বর দেখো, প্লাস কারিকুলাম সাধারণত প্রয়োগ করা হয়, এগুলো কোনো টেটে আসা প্রশ্ন, ত্রিপুরা টেটে। সৃজনধর্মী শিক্ষা ব্যবস্থায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায়, সাধারণ শিক্ষা ব্যবস্থায়, উপরে কোনোটি নয়। প্লাস কারিকুলাম সাধারণত প্রয়োগ করা হয় কোন ধরনের শিক্ষা ব্যবস্থায়? দেখো প্লাস কারিকুলাম ব্যবহার করা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায়, কিন্তু প্লাস কারিকুলাম ব্যবহার করা হয়, আমরা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে একটু আগে যেটা ধারণা নিলাম যে সাধারণ শিক্ষার সঙ্গে বিশেষ শিক্ষা শিক্ষার্থীদের একসাথে করে একটা কমন ক্লাসরুমের ব্যবস্থা করা, সেটা প্লাস কারিকুলামের ক্ষেত্রে আমরা কারিকুলাম এই পাঠ্যক্রমটা প্রয়োগ করা হয় কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। নিচের কোনটি শিখন অক্ষমতায় পরিমাপকারী অভিক্ষা নয়? এই কোনটি বানান দেখে নেবে। শিখন অক্ষমতা পরিমাপকারী অভিক্ষা নয়। নির্ণায়ক সম্পর্কিত অভিক্ষা নয় বলেছে। অপ্রথাগত পঠন ইনভেন্টরি, আদর্শায়িত ভাষাগত অভিক্ষা, উপরে কোনোটি নয়। উত্তর কি হবে? উত্তর হবে দেখো উপরের কোনোটি নয়। মানে কি, নিচের কোনটি শিখন অক্ষমতা পরিমাপকারী অভিক্ষা নয়? সবগুলোই এখানে যে কটা রয়েছে সে কটাই কিন্তু শিখন অক্ষমতা পরিমাপকারী অভিক্ষা, যেমন নির্ণায়ক সম্পর্কিত অভিক্ষা, অপ্রথাগত পঠন ইনভেন্টরি এটাও, আদর্শায়িত ভাষাগত অভিক্ষা এটাও শিখন অক্ষমতা পরিমাপকারী অভিক্ষা, কিন্তু মানে সবগুলোই শিখন অক্ষমতা পরিমাপকারী, তাই উত্তর হলো উপরে কোনোটি নয়। 25 নম্বর দেখো, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন, পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না, পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়, পরিবেশ বাধা সৃষ্টি করে, কোনটি হবে? উত্তর কি হবে? দেখো উত্তর হবে পরিবেশের সঙ্গে সহযোগিতা প্রয়োজন। সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা কিন্তু প্রয়োজন হয়, বা পরিবেশের সহযোগিতা আমাদের দরকার হয়। আমাদের চাকরি পরীক্ষা প্রস্তুতির সেরা যে অনলাইন প্রস্তুতি, আমাদের TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে যারা এখনো পর্যন্ত ডাউনলোড করেনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। এবং 2024 টেট প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং খুব শীঘ্র TWS একাডেমিতেও কিন্তু পরীক্ষা প্রস্তুতি শুরু হবে। আজকে এ পর্যন্তই, আমরা আবার পরবর্তী শ্রেণীতে আমরা আলোচনা করব আরো 25খানা কোশ্চেন নিয়ে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি আবারও বলছি যে তারা ধৈর্য সহকারে মন দিয়ে ক্লাসটা করো, কোনো সমস্যা হবে না। আমি আস্তে আস্তে করে প্রতিটা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো কিন্তু আমরা পিছনের স্লাইডের কিছু কিছু ব্যাখ্যা আমরা রেখেছি। 25টা কোশ্চেন, শুধুমাত্র 25খানা কোশ্চেন দিয়ে দেখলে হবে না, এটা কিন্তু একটা বড় ব্যাপার
যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কোন দিক দিয়ে ভাবছি বা কোন দিক দিয়ে আমরা ভাবলে সেভাবে অ্যান্সারটা আমরা পাবো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমার সাথে সাথে যে কোশ্চেন যখন স্ক্রিনে আসবে তোমরা সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করবে তোমাদের মতো করে। যখন আমি উত্তর বলবো তার পাশে রাইট অথবা কাটা চিহ্ন দিয়ে বলবে যে আমরা যে মানে কোনটা কি ধরনের ভুল হলো, তোমরা নিজেরাই কিন্তু বিচার করতে পারবে। চলো আজকে এ পর্যন্ত।